Assalamu alaikum. How are you, dear students? Hope that you are staying home and keeping yourself well, and you are also enjoying the classes from different sources. Okay, dear students, last class I discussed with you how to change from complex to simple sentence. I discussed with you with some rules. Today I am going to conduct a class with you about rest of the rules. Okay, dear students, now enjoy the class. Let's start. ওকে এখন আমরা আলোচনা করব শুধু হয় যুক্ত সেন্টেন্সগুলোকে কিভাবে কমপ্লেক্স টু সিম্পল করতে হয়। নাও আই এম গিভিং সাম এক্সাম্পল দ্যাট আই শ্যাল চেঞ্জ দেম। ওকে, নাম্বার 1, when it is January it is cold. When it is spring, the cuckoo sings. Another one, when it is daylight, we went out for work. And another sentence is, when he was 72, he died, etc. Here I have written 4 sentences, but if we change these sentences into simple, we will use the rules of preposition. Okay, আমরা জানি যে প্রিপোজিশনে যদি সাল, মাস, ঋতু বোঝায় তাহলে কি বসে, তার পূর্বে ইন বসে। আর যদি দিবসের কোনো মুহূর্ত বোঝায় তাহলে তার পূর্বে অ্যাট বসে। তো এখানে দেখা যায় when it is January, that means this is a name of month. When it is spring, this is the name of season, and it is the period of a moment of day. এটা হচ্ছে দিবস, একটা মুহূর্ত। আর he was 72, that means এটা তো বোঝাচ্ছে এখানে বয়স। তো প্রথম সেন্টেন্সটা হয় যুক্ত ক্লজটা, প্রথমটা বোঝাচ্ছে মাস, এরপরটা বোঝাচ্ছে ঋতু, তারপরটা বোঝাচ্ছে এই দিবসের মুহূর্ত, এরপরে এটা বোঝাচ্ছে কি বয়স। যদি এগুলা বোঝাই তাহলে আমরা এই when ক্লজটাকে শুধুমাত্র এই মাস বোঝাইলে তার পরিবর্তে বলবে কি ইন বলবে। কেমন? সো ইন জানুয়ারি, তারপরে বাকিটা আমরা যা আছে তাই লিখে দিব। এরপরে সেন্টেন্সটা স্প্রিংটা কি, এটা ঋতুর নাম, ওইটা ঠিক সেম ভাবে লিখবো। স্প্রিং লিখি শুধু হবে ইন স্প্রিং, কমা, তারপরে দি কুকু যা আছে তাই বলবে। এখানে বলে রেখি যে এই when থেকে আরম্ভ করে এই যে ভার পর্যন্ত এই সবটা উঠে যাবে। এই যে when থেকে আরম্ভ করে ভার পর্যন্ত এখানে সবটা উঠে যাবে। ওকে, এখানেও এই when থেকে ভার পর্যন্ত সবটা উঠে যাবে। তো দিবসের কোনো মুহূর্ত বুঝাইলে কি বসে, অ্যাট বসে, তাই না? তাহলে আমরা এখানে বুঝাবো, লিখবো অ্যাট, তারপর হচ্ছে ডে লাইট, ডে লাইট, কমা, তারপরে বাকি যা আছে তাই বলবে। আর এই ক্লজটা বোঝাচ্ছে কি when he was 72, that means বয়ের বোঝাচ্ছে। যদি বয়ের বোঝাই তাইলে হবে at the age of, তাইলে আমরা এখানে লিখবো কি at the age of 72, তারপর হচ্ছে he died, যা আছে তাই। এই হচ্ছে হয় যুক্ত ক্লজ গুলাকে যদি আমরা এই কমপ্লেক্স থেকে সিম্পল করি সেই উপায়গুলো লিখলাম। ঠিক আছে? ওকে, dear students, now I am going to discuss with you how to change from complex to simple if the sentences is contained with relative pronoun. যদি রিলেটিভ প্রনাউন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স গুলো থাকে তাইলে আমরা এগুলাকে সিম্পল কিভাবে করব, তারপরে আমি এইগুলা নিয়ে এখন আলোচনা করব। রিলেটিভ প্রনাউন, তারপর আমি একটু জেনে নিই আমরা যে রিলেটিভ প্রনাউন কোনগুলা। You certainly know that relative pronouns are relative
প্রনাউন্স। রিলেটিভ প্রনাউন হচ্ছে হু, হু, এরপরে হচ্ছে হোম, এরপরে হচ্ছে হুইচ, তারপরে হচ্ছে হুজ, তারপরে হচ্ছে দেন দ্যাট, বাট, এটসেট্রা। দ্যাটস আর রিলেটিভ প্রনাউন্স। তো যদি কমপ্লেক্স সেন্টেন্সটি এই রিলেটিভ প্রনাউন দ্বারা যুক্ত থাকে তাইলে আমি কিভাবে এই সিম্পলে পরিণত করব? তো আমি কখনোই রুল নিয়ে আলোচনা করি না, আমি সেন্টেন্স দিয়ে দিয়ে উদাহরণ হিসেবে লিখবো এবং সেগুলা যখন আমি পরিবর্তন করব তখন সেগুলো অটোমেটিক হয়ে যাবে, রুলে পরিণত হয়ে যাবে। ইউ লিসেন টু মি কেয়ারফুলি এন্ড ইউ উইল অলসো look at the whiteboard very carefully. Okay. Now I am writing a sentence. The man who lived in the tent was very poor. This is the sentence. Another sentence. I saw an animal which was ferocious. আমি এখানে দুই রকমের দুইটা সেন্টেন্স লিখলাম, আমি পরবর্তীতে আরো লিখবো। ফার্স্ট ওয়ান ইজ হিয়ার হু ইজ এ রিলেটিভ প্রনাউন who has used after noun and also indicates the noun and added the two sentences, so it is called relative pronoun. এখন রিলেটিভ প্রনাউন যুক্ত এই সেন্টেন্সটি যদি রিলেটিভ প্রনাউনের পরে প্রিন্সিপাল ভার্ব থাকে তাহলে এই প্রিন্সিপাল ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করে দিব। ওকে, তাইলে আর রিলেটিভ প্রনাউন আমি তুলে দিব, তুলে এখানে একটা কমা দিব, আবার কমা না দিল তেমন একটা ফ্যাক্ট না। তাইলে আমি এখন লিখবো যে দি ম্যান লিখলাম। ওকে, রিলেটিভ প্রনাউন আমি তুলে দিলাম, তুলে দিয়ে এখানে যে প্রিন্সিপাল ভার্ব আছে এই প্রিন্সিপাল ভার্বের সাথে আমি আইএনজি যুক্ত করে দিলাম। লিভিং ইন দা টেন্ট, তারপরে ওয়াজ, বাকি যা আছে তাই হয়ে গেল। এরকম যত সেন্টেন্স আছে রিলেটিভ প্রনাউন যুক্ত, মানে রিলেটিভ প্রনাউনের পরে যদি প্রিন্সিপাল ভার্ব থাকে তাহলে আমরা প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি যুক্ত করে সেটাকে সিম্পল করে দিব। ওকে, দেন এই সেন্টেন্সটার মধ্যে আবার দেখা যায় হিয়ার হুইচ ইজ এ রিলেটিভ প্রনাউন বাট দেয়ার ইজ টু বি ভার্ব আফটার রিলেটিভ প্রনাউন এন্ড দেন অ্যাডজেক্টিভ। তো যদি রিলেটিভ প্রনাউনের পরে টু বি ভার্ব তারপর যদি অ্যাডজেক্টিভ থাকে তাইলে আমরা কি করব, এই অ্যাডজেক্টিভটাকে রিলেটিভ প্রনাউনের পূর্বে যে নাউনটা থাকবে এই নাউনের পূর্বে আমরা বসাই দিব। ক্লিয়ার? আবার একটু কেয়ারফুলি একটু শোনো। রিলেটিভ প্রনাউনের পরে যে টু বি ভার্ব আছে এই টু বি ভার্বের পরে যদি এখানে একটা অ্যাডজেক্টিভ থাকে তাইলে আমরা ওই অ্যাডজেক্টিভটাকে এই রিলেটিভ প্রনাউনের পূর্বের যে নাউন থাকে এই নাউনের পূর্বে আমরা বসাই দেব। এখন নাও আই এম চেঞ্জিং দিস সেন্টেন্স আই স, এখানে এই ফেরোসাস এখানে পড়বে না, তো অ্যানিমালের আগে পড়ছে কি এন, তাহলে ফেরোসাসের আগে পড়বে কি এ, তাই না? তাহলে এ ফেরোসাস অ্যানিমাল। ক্লিয়ার? আমি এখন রিলেটিভ প্রনাউন যুক্ত এই দুইটি সেন্টেন্স দেখাইলাম কিভাবে এগুলোকে সিম্পল করতে হয়। এখন আমি নাও আই এম রাইটিং অ্যানাদার সেন্টেন্স ইন অ্যানাদার ওয়ে, আরেকটা লিখতেছি অন্যভাবে। ওকে, হ্যাভ ইউ সিন নাম্বার সি, হি saw a cow which was eating grass. ওকে, এখানে সেন্টেন্সটা আবার হুইচ এখানে রিলেটিভ প্রনাউন, কিন্তু রিলেটিভ প্রনাউনের পরে কি আছে টু বি ভার্ব আছে, কিন্তু তারপরে আছে আবার প্রিন্সিপাল ভার্ব, দ্যাট মিন্স দিস ইজ পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো এইরকম এর আগে আমি যে বি এর সেন্টেন্সটা লিখেছিলাম তখন কিন্তু সেটা ছিল টু বি ভার্বের পর অ্যাডজেক্টিভ, এখানে কিন্তু প্রিন্সিপাল ভার্ব। যদি এরকম সেন্টেন্স থাকে তাইলে আমরা যখন সিম্পল করব তখন আমরা লিখে দিব হি স এ কাউ। আমি প্রিন্সিপাল ক্লোজ ডাইরেক্ট লিখলাম,
আর সাবঅর্ডিনেট ক্লজের রিলেটিভ প্রনাউন উঠে যাবে, টু বি ভার্ব উঠে যাবে, উঠে বাকি যা আছে তা বলবে। কি বলবে? ইটিং, গ্রাস, যা আছে তাই বলবে। এগুলা গেল রিলেটিভ প্রনাউন যুক্ত এই কমপ্লেক্স সেন্টেন্সকে কিভাবে সিম্পল সেন্টেন্সে পরিণত করতে হয়। এবার আমি কিছু সেন্টেন্স লিখবো যে সেন্টেন্স গুলা ইট ইজ দ্বারা শুরু হয়। এখন তোমরা একটু খেয়াল করো যে ইট ইজ দ্বারা শুরু হইলে ওইটা ভেরি ইজি চেঞ্জ করাটা, শুধুমাত্র আমরা এই ইট ইজ তুলে লয় যোগ করতে হয়ে যাবে। মনে করো একটা সেন্টেন্সের মাধ্যমে প্রথম সেন্টেন্সটা শুরু হলো, মানে প্রিন্সিপাল ক্লজটা শুরু হলো এইভাবে যে ইট ইজ সার্টেন, ইট ইজ ক্লিয়ার, এরপর অথবা ইট ইজ ট্রু, ইট ইজ শিওর, একটা যদি এগুলা দ্বারা সেন্টেন্স শুরু হয় তারপরে এইটা থাকবে আর কি। তাইলে আমি কিভাবে কমপ্লিট করবো? একটা সেন্টেন্স শুধুমাত্র আমি চেঞ্জ করতেছি এবং ওইটা যেভাবে আমি চেঞ্জ করবো সবগুলা একই নিয়ম হবে। যেমন ইট ইজ সার্টিন দ্যাট, ইট ইজ সার্টিন দ্যাট বাংলাদেশ উইল be developed, Bangladesh will be a developed country very soon. সেন্টেন্সটা কি দ্বারা শুরু হলো? ইট ইজ সার্টিন দ্যাট দ্বারা সেন্টেন্স শুরু হলো, মানে এখানে প্রিন্সিপাল ক্লজটা হচ্ছে ইট ইজ সার্টিন। তো এখানে শুধুমাত্র আমি এই সার্টিনের সাথে আমি অ্যালয় যুক্ত করে দিব। যেমন সার্টিন হবে সার্টেনলি, ক্লিয়ার হবে ক্লিয়ারলি, ট্রু হবে ট্রুলি, শিওর হবে কি শিওরলি। তাহলে আমি ইট ইজ তুলে দিব, শুধুমাত্র এখানে লিখবো সার্টেনলি, কমা, এরপরে বাংলাদেশ, বাকি যা আছে তাই বলবে। Dear students, I have already discussed with you about the rules how to change from complex to simples. Now I am writing some examples in different way. এখন আমি কিছু উদাহরণ লিখতেছি, যে উদাহরণগুলা এই তোমার রুলের ভিতরে পড়তে পারে আবার নাও পড়তে পারে, কিন্তু আমি বারবারই একটা কথা বলে থাকি যে এই আমি যে রুল সম্বন্ধে আলোচনা করছি, তোমরা দেখবো অনেক সেন্টেন্স দেওয়া থাকে যেগুলো কোনো রুলে এই রুল প্রয়োগ করে তুমি এই সিম্পল করতে পারবে না। তখন কি করবে? ইউ হ্যাভ টু চেঞ্জ দিস সেন্টেন্স অ্যাকর্ডিং টু মিনিং। অর্থকে পরিবর্তন না করে সেগুলো তুমি পরিবর্তন করে দিবে। হ্যাঁ, তবে এখানে একটা কথা বলে রাখা দরকার যে কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে কি দুইটা ক্লজ, একটা বা দুই বা বেশি হইতে পারে, একটা প্রিন্সিপাল ক্লজ আর এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ। আর সিম্পল সেন্টেন্স মানে কি একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব, তারপরে এখানে অবজেক্ট এক্সটেনশন যাই থেকে থাকলো। তাইলে এখানে নিশ্চিত আমরা বুঝতে পারলাম যে কমপ্লেক্স সেন্টেন্সের দুইটি সাবজেক্টকে আমরা একটা সাবজেক্টে পরিণত করব। আর কমপ্লেক্স সেন্টেন্সে যে দুই বা ততোধিক মানে দুইটি যদি ক্লজ হয় তাহলে সার্টেনলি দুইটা প্রিন্সিপাল ভার্ব থাকবে। তাহলে এই প্রিন্সিপাল ভার্ব মানে ফাইনাইট ভার্বকে আমরা নন ফাইনাইট ভার্বে পরিণত করে দিব। আর নন ফাইনাইট ভার্ব কিভাবে পরিণত হয়? ভার্বের পূর্বে টু বসিয়ে, ভার্বের সাথে আইএনজি বসিয়ে, এভাবেই, তাই না? ওকে, এখন একটু লক্ষ্য করো। নাম্বার 1, I don't know where he was born. এখানে where যুক্ত এই সাবঅর্ডিনেট ক্লজটা এখানে লেখা হয়েছে, ঠিক আছে? তো এটাকে আমি কোন নিয়ম প্রয়োগ করব? আমি কোন রুল টুল এখানে প্রয়োগ করা দরকার নাই, আমি একটু অর্থটা জেনে নিই। কেমন? I don't know where he was born, আমি জানি না সে কোথায় জন্মগ্রহণ করেছিল। তাইলে আমি এই সেন্টেন্সটাকে যদি আমি সিম্পল করি, মানে একটা ক্লজে যদি পরিণত করি, তাইলে কি হইতাছে যে আমি তার জন্মস্থান জানি না, এই তো এরকম হয় না? আর আরেকটা কথা বলি যে প্রিন্সিপাল ক্লজটাকে কখনো পরিবর্তন করবে না, করবে শুধুমাত্র সাবঅর্ডিনেট ক্লজটাকে তোমরা পরিবর্তন করে দিবে।
নাও ইট উইল বি আই ডোন্ট নো, এরপরে কি বলছিলাম, হিজ বার্থ প্লেস, তার জন্মস্থান, হিজ বার্থ প্লেস। বাস হয়ে গেল। এখন আমি আরেকটা সেন্টেন্স লিখতেছি, যেমন এটা লিখবো আমি একটা প্রবাদ লিখবো, হোয়ার দেয়ার ইজ লাইফ দেয়ার ইজ হোপ। ইচ্ছা থাকলে উভয়, তাই না? তো হোয়ার দেয়ার ইজ লাইফ দেয়ার ইজ হোপ, এই সেন্টেন্সটাকে আমি কিভাবে সিম্পলে পরিণত করব? হোয়ার দেয়ার ইজ লাইফ, দিস ইজ সাবঅর্ডিনেট ক্লজ, এন্ড দেয়ার ইজ হোপ, দিস ইজ প্রিন্সিপাল ক্লজ। তো এখানে আমরা জানি যে লাইফ আর হোপ, যেখানে জীবন সেখানে কি আশা, তাই না? তাহলে আমি এই সেন্টেন্সটাকে যদি অর্থ দিকে প্রাধান্য দিকে হইতেছে, আমি একটু অর্থটা করে নিই, যেখানে জীবন সেখানেই আশা, এই তো কথাটা। তাহলে জীবন আশা দুইটা কি অবিচ্ছেদ্য না? অবিচ্ছেদ্য। তাহলে অবিচ্ছেদ্য মানে কি? ইনসিপারেবল, তাই তো? এই সেন্টেন্সটাকে আমি কিভাবে লিখতে পারি? যে লাইফ এন্ড হোপ আর ইনসিপারেবল, ঠিক আছে? আমি সিম্পল করলে হয় লাইফ, এরপর এন্ড হোপ আর ইনসিপারেবল, ইনসিপারেবল, অবিচ্ছেদ্য, ঠিক আছে? অর্থটা একটু ঘুরে নিতে হবে আর কি। ইচ্ছা থাকলে উপায় হয় দিয়ে যদি তুমি সবসময় চেষ্টা করো, তাহলে পরিবর্তন করতে পারবে না। তাহলে এখানে কি করতে হবে? এখানে তুমি অর্থটাকে আলাদা আলাদা ভাবে দেখে নিতে হবে যে অর্থটা আসলে কোন দিকে যাচ্ছে, ঠিক আছে? আমি আরেকটা সেন্টেন্স লিখি, এরকম ওই আরেকটা সেন্টেন্স লিখবো যেগুলো নিয়ে আমরা অর্থের দিকে প্রাধান্য দিয়ে পরিবর্তন করতে হয়। যেমন she sang a song as loudly as she could. কি দ্বারা শুরু হলো এখানে? as দ্বারা সেন্টেন্সটি এখানে যুক্ত হয়েছে। অর্থটা দেখো কি হয়, যে she sang as loudly as she could, সে যত জোরে পারত তত জোরে কি গানটা, এটা গান গেয়েছিল, তাই না? এখন এই সেন্টেন্সটাকে আমি কোনো এখানে অর্থ নিয়ম টিয়ম জানবো না, আমি শুধুমাত্র অর্থ দিকে প্রাধান্য দিব। তাহলে কি সে তার সর্বোচ্চ স্বরে যত জোরে পারত তত জোরেই, তো মানে সে তার সর্বোচ্চ স্বরে গানটা গেয়েছিল। তো সর্বোচ্চ স্বর ইংলিশটা হচ্ছে কি, এট দা টপ অফ। তাইলে আমি প্রথমে প্রিন্সিপাল ক্লজটা যা আছে আমি তাই লিখে নিলাম এখানে। সিম্পল সেন্টেন্সে she sang a song at the top of her voice, সে তার উচ্চস্বরে একটা গান গেয়েছিল। ক্লিয়ার? আচ্ছা, এখন আরো কিছু বেশি বেশি এক্সাম্পল দিলে ভালো হবে। আরেকটা লিখতেছি, যেমন তোমরা প্রয়োজনে একটি স্ক্রিনশট দিয়ে নিও যাতে পরবর্তীতে আবার দেখতে পারো। ওকে, হ্যাভ ইউ সিন? I hope you have completed and you have also understood well the I didn't listen to what he said. তাহলে অর্থটা কি হলো, যে আই ডিডন্ট লিসেন টু হোয়াট হি সেড, সে কি বলেছিল আমি শুনি নাই। তো কি বলে, মানুষের কথা বলে না? তাহলে আমি তার কথা শুনি নাই, এই তো। এই সেন্টেন্সটা হইছে, আমি ওই যে সবসময় প্রিন্সিপাল ক্লজটাকে চেঞ্জ করার দরকার নাই। তো এটা হচ্ছে আই ডিডন্ট লিসেন টু, তাহার কি কথা, তাই না? হিজ ওয়ার্ডস হইতে পারে বা হিজ স্পিচ হইতে পারে। কি লিখবো আমরা এখানে? স্পিচ লিখে দিই, কেমন? হিজ স্পিচ, মানে আমি তার কথা শুনি। এখন আমি আরেকটা এক্সাম্পল দিই, ফার্স্টও আরেকটা এক্সাম্পল দিই। সেটা হচ্ছে, আমি আবার ওই প্রবাদ দিয়ে একটা দিই, the more you read the more you learn.
be more, sorry, the more you read, the more you learn. যত পড়িবে ততই শিখিবে, তাই না? তাইলে এখানে যত পড়িবে তত শিখিবে, কি হবে এটা? যে তোমার শিক্ষাটা যত পড়িবে ততই শিখিবে, মানে তোমার শিক্ষাটা বাড়বে তোমার পড়ার অনুপাতে, তাই না? মানে যেরকম পড়ো সেরকম ভাবেই তোমার শিক্ষাটা বাড়বে, তাই না? তাইলে সেন্টেন্সটা কিভাবে আমরা লিখতে পারি? যে ইউর লার্নিং, তোমার শিক্ষাটা উইল ইনক্রিজ, বৃদ্ধি পাবে, ইন প্রপোর্শন টু ইউর রিডিং, এরকম না, তোমার এই পড়ার উপরে। ঠিক আছে, তাহলে আমরা আনসারটা লিখতেছি। আনসারটা হবে কি? আনসারটা হবে ইউর লার্নিং, তোমার শিক্ষাটা, তাই না, উইল ইনক্রিজ, বাড়বে, অনুপাতে নাকি, ইন প্রপোর্শন টু, অর্থ কি? অনুপাতে, তাই না? হ্যাঁ, ইন প্রপোর্শন টু তোমার পড়াটা না, টু ইউর রিডিং, মানে তোমার এই পড়ার অনুপাতে এটা তোমার শিক্ষাটা বাড়বে। ক্লিয়ার? আবার এখানে আমি কিন্তু এটা ফিউচার টেন্সে লিখছি, তাও না লিখতে পারো তুমি ইউর লার্নিং ইনক্রিজেস, তাও হইতে পারে। তুমি এটাকে এখানে উইল ইনক্রিজ না লিখে শুধু আবার ইনক্রিজ লিখতে পারো, ইনক্রিজেস, তাও লিখতে পারো in proportion to your learning. Both are correct. Dear students, I hope you have understood well all of my examples and rules. Now I am giving you some sentences that is your home task. You will try to change the sentences from complex to simple. If you face any problem, I shall help you in my next class. You will wait up to this class, then you will able to match your answers with mine. Okay, now look at the screen and you write down your homework. Here has been given 7 sentences for your homework. You write down the sentences and try to change from complex to simple. Okay. Okay, dear students, I hope you have written your homeworks. পরিশেষে কথা হচ্ছে, অবশ্যই বাড়ির কাজগুলা ঠিকঠাক মতো করবে। যখন স্কুল খুলবে তখন তোমরা তোমাদের বাড়ির কাজগুলো তোমাদের শিক্ষকদেরকে নিয়ে দেখাবে, কেমন? আর অবশ্যই ঘরে থাকবে, নিজেকে নিরাপদ রাখবে এবং পরিবারকে নিরাপদ রাখবে। এভরিবডি, থ্যাংক ইউ ভেরি মাচ।